স্মরণ করিয়ে দিই, এই সরকারের 3 মাস পূর্তি হলো 2 দিন আগে। তো এই সরকারের বয়স খুব বেশি হয়নি। আমরা প্রত্যেকটা কাজ আমাদের ইশতেহার ধরে ধরে করছি। এটা শুধু তথ্য মন্ত্রণালয়ের কথা বলছি না, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন অন্যান্য মন্ত্রণালয়ের বিষয় নিয়ে, আমি সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বেও আছি, তার সাথে আমার বসা হয়েছে ওই মন্ত্রণালয় নিয়ে, বা এর বাইরেও আমি যেহেতু পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যাডভাইজার, সেটার পার্ট হিসাবে আমি আরও কিছু মিনিস্ট্রির সাথে কাজ করি, এবং প্রত্যেকটা জায়গায় ইশতেহার কেমন হচ্ছে, ইশতেহারের সাথে আমাদের মিলিয়ে মিলিয়ে কাজ করতে হবে, এই ব্যাপারে তিনি খুব সিরিয়াস আছেন। যেমন ধরুন বিজ্ঞাপনের প্রশ্ন আমরা যদি বলি, এটা নিয়ে আমরা প্রচুর আমাদের মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সহ আমরা বৈঠক করেছি। এমনকি সম্পাদকরা যখন এসেছিলেন তখনও, বা এর আগে যখন সংবাদপত্র মালিকরা এসেছিলেন, এই আলাপগুলো এসেছিল, এবং আমরা এই নীতিমালা এবং এটা যেভাবে ডিসক্রিমিনেশন করা হয় বা যেভাবে ম্যানিপুলেট করা হয়, আমরা যদি এভাবে বলি, এগুলো থেকে কিভাবে বের হওয়া যায়, এটার জন্য কিভাবে প্রকৃত ডেটা পাওয়া যায়, সেই কাজ আমরা অলরেডি শুরু করেছি, এবং এগুলো আমরা বন্ধ করতে একেবারেই বদ্ধপরিকর। আইনের কথা বললেন, প্রত্যেকটা আইন আসলে আমরা যেগুলো জনগণের মত প্রকাশের স্বাধীনতাকে নস্যাৎ করে সেটার বাইরে অবশ্যই যাব। আর একটা কথা আমি একটু বলতে চাই, এভাবে একটা গণতান্ত্রিক সরকারের আসলে খুব বেশি লাভ নেই মানে মিডিয়ার সাথে সমস্যা করে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর একটা কথা কোট করি, আমি আশা করি এটা একটা পার্সোনাল মিটিংয়ে, কিন্তু এটা সমস্যা হবে না। আমরা যেদিন সংবাদপত্র মালিকদের সাথে বসেছিলাম, তখন তিনি এই সংবাদপত্রের স্বাধীনতা সম্পর্কে বলছিলেন যে আপনাদের সাথে আমার খুব বেশি বন্ধুত্ব যদি নাও থাকে, আমি শত্রুতা তৈরি করবো কেন। তো আমি ঠিক এভাবেই বলতে চাই, একটা গণতান্ত্রিক সরকার মিডিয়াকে শত্রু বানানোর কোনো কারণ নেই। আর ইটস টু কস্টলি, ইজন্ট ইট? মানে ধরুন আমরা যদি স্বৈরাচারী সরকার না হয়ে থাকি, তাহলে মিডিয়াকে যদি কোনো না কোনোভাবে দেখা যায় সরকার প্রভাবিত করতে চাইছে, চাপ প্রয়োগ করতে চাইছে, আর এটা এখন শুধুমাত্র মেইন স্ট্রিম মিডিয়ার যুগ না, এখন নিউ মিডিয়া আছে, কোনো না কোনো ফর্মে এই জিনিসগুলো আরো বেশি কেওস তৈরি করে, ফলে এগুলো খুবই কস্টলি প্রমাণিত হয়, হার্মফুল প্রমাণিত হয়। আপনি ধরে নেন যে সরকারের খুব বেশি গণতান্ত্রিক মানসিকতা আছে কি নাই, আমরা তো পলিটিক্যাল হিসাব করবো যে আমি গেইন কি করছি। তো এই জিনিসগুলো হবে না। তারপরও এর সাথে যা যা আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি, এবং আমরা স্টেক হোল্ডারদের আলাপ হলো, আমরা খুব দ্রুতই বসবো। এটার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে, আমরা হয়তো জুন মাসে বসে জুলাই নাগাদ আমরা একটা ক্লিয়ার পিকচার দেখাতে পারবো যে আমরা কি করতে যাচ্ছি। থ্যাংক ইউ। একটা সম্পর্ক কোশ্চেন আছে আপনার কাছে, যে গুজব প্রতিরোধের জন্য তৈরি রেগুলেটরি কাঠামো বা পূর্বের আইনের সংশোধনীতে যেন সাংবাদিকদের জন্য ক্ষতিকর কোনো ধারা না থাকে, সেটি সরকার কিভাবে নিশ্চিত করবে, এবং এই বিষয়ে সাংবাদিকদের মতামত কতটা গুরুত্ব দেওয়া হবে? মানে এটা খুব রিস্কি একটা জায়গা, আমি এই জায়গাটা নিয়ে ব্যক্তিগতভাবে খুব আগ্রহী। মানে আমরা সবাই গুজবের শিকার হই। মানে ধরুন আমি নাকি বলেছি দেশের অর্ধেক খাল খনন করা হয়ে গেছে, প্রতিষ্ঠিত মেইন স্ট্রিম মিডিয়া এরকম ফটো কাট করে ছেড়ে দিয়েছে। তো এরকম ক্রমাগত হতে থাকে। এখন সমস্যা দুটো হয়েছে, একটা ডিসইনফরমেশন ইজ আ ক্রাইম, এই পারসেপশনটা আসলে আমাদের অনেকের নাই। এটা শুধুমাত্র সাধারণ মানুষ না, আমাদের মিডিয়ারও অনেকের নাই। আবার উল্টো দিকে যখন আমরা রেগুলেশনের কথা বলি, তখন ওই যে সেই প্রবচনটা আমার খুব মনে পড়ে, যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। মানে আমরা এমন একটা রেজিমের অধীনে ছিলাম, তখন মত প্রকাশ, সেটা বোথ মেইন স্ট্রিম এবং সোশ্যাল মিডিয়াতে যেভাবে মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা হয়েছিল, মানে আমাদের হয়তো এই ডেটা অনেকের মনে আছে, যখন অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করছে আমরা এগুলো ব্যবহার করতাম। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে 58 জন শিশুর বিরুদ্ধে মামলা হয়েছিল, 58 ইজ দ্য নাম্বার, যাদের বয়স 18 বেশি কম, 18 থেকে কম ছিল। তো ওই যে একটা প্রবণতা, একটা ভীতির জায়গাও তৈরি হয়েছে। সরকার যখন কোনো রেগুলেশনসের কথা বলে, এই ধরনের একটা রিয়াকশনের পরিস্থিতি তৈরি হয়। তো আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এবং ম্যাল ইনফরমেশনের বিরুদ্ধে আসলে আমরা কাজ করব। তার আগে যথেষ্ট পরিমাণ সচেতনতা তৈরি করা, এবং অবশ্যই এটা যাদের জন্য আমরা এই জিনিসগুলো বলতে চাই তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করেই করতে চাই। আর আবার সে পুরনো কথা, একটা গণতান্ত্রিক সরকার যখন কারোর প্রতি কোনো প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে যাবে, সেটা লিগ্যাল ব্যবস্থা, সেটার জন্য জনগণকে এবং এর সাথে জড়িত সবাইকে কনভিন্স করেই সেটা নেওয়া হবে, আমি এটা বলতে পারি। আবারও বলছি, এমন কোনো পদক্ষেপ আমরা এমনভাবে নিতে চাই না যেটা দিনের শেষে সরকারের জন্য ক্ষতিকর হয়ে ওঠে। কোন পদক্ষেপ কার বিরুদ্ধে কেন নেওয়া হলো, সেটা যথেষ্ট তথ্য উপাত্ত দিয়ে দেখিয়ে সেটা নেওয়া হবে। আর রেগুলেশনস বা আইনে কি কি থাকবে না থাকবে, সেগুলো অবশ্যই সব স্টেক হোল্ডারের সাথে কথা বলে করতে হবে। এবং এটা ফাইনাল কথা, যে ডিসইনফরমেশন নিয়ে আসলে আমাদের কথা হতেই হবে, এটা ছাড়া কোনো অপশন নেই। আমি এই প্রোগ্রাম শুরুর আগে হার এক্সেলেন্সি সারা কুকের সাথে কথা বলছিলাম, তখন ডিসইনফরমেশনের প্রবলেম গ্লোবালি আছে, আমরা অ্যাগ্রি করছি, কিন্তু আমি অ্যাড করেছি এর সাথে আমাদের আরো দুটো ফ্যাক্টর বেশি আছে। একটা হচ্ছে আমাদের এখানে এই অঞ্চলে আমাদের ইউজুয়াল বা রেগুলার বা জেনারেল লিটারেসি কম আছে, ডিজিটাল লিটারেসি আরো কম, অ্যান্ড ফাইনালি আমরা একটা অথরিটারিয়ান রেজিমের অধীনে ছিলাম ফর এ ভেরি লং পিরিয়ড। সবগুলো যদি আমরা একত্র করি, এটা খুবই
ফার্টাইল একটা গ্রাউন্ড ফর ডিসইনফরমেশন, ম্যাল ইনফরমেশন অ্যান্ড মিস ইনফরমেশন। সো এই জায়গায় আমাদের আসলে খুব সতর্কভাবে কিন্তু কঠোর কিছু পদক্ষেপ আসলেই নিতে হবে। আবারও বলছি, আমরা সরকার থেকে এই গ্যারান্টি দিতে চাই যে কারো কাছে মনে হবে না যে সরকার কোনো অন্যায় পদক্ষেপ নিচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ। এটা আশার কথা যে এইসব বিষয়ে আমাদের সংশ্লিষ্ট স্টেক হোল্ডাররা অন্তর্ভুক্ত থাকবেন এবং আলোচনার মাধ্যমে এই জিনিসগুলো হবে। সংবাদপত্র বা মিডিয়া ভালো কিভাবে কাজ করবে, কামাল আহমেদ ভাই খুব চমৎকারভাবে শুরুতেই বলেছিলেন। আমরা গ্লোবালি যদি দেখি, there is a positive correlation between the quality of democracy and media. ওয়েস্টে আমরা প্রচুর উদাহরণ পাবো। এখন একটা বাজওয়ার্ড আছে যে ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং যখন হয় তখন ওইসব দেশেরও মিডিয়ার উপরে চাপ তৈরি হয় এবং কাজ করতে সমস্যা হয়। এটা একটা ইউনিভার্সাল প্রবলেম। তো সরকার যদি ডেমোক্রেটিক থাকে, মিডিয়া ভালো হবেই আমি মনে করি। তার জন্য স্পেসিফিক কি কি পদক্ষেপ নেওয়া দরকার বলা হলো, আমি একমত। কিন্তু আমি আরেকটা জিনিস একটু যোগ করতে চাই। যখন একটা দেশ দীর্ঘ সময় একটা অথরিটারিয়ান সরকারের অধীনে থাকে তখন সবকিছুর ডেফিনেশন পাল্টে যেতে থাকে। যেমন পুলিশিং এর ডেফিনেশন পাল্টে যায়। পুলিশিং মানে হচ্ছে আপনাকে আমি ধরতে পারি, ধরে পিটাতে পারি, আপনাকে আমি এক্সট্রাজুডিশিয়ালি কিল করতে পারি, আপনাকে আমি গুম করে ফেলতে পারি। ঠিক একইভাবে মিডিয়াতেও একটা প্রবণতা তৈরি হয়েছে কিভাবে সরকারের সাথে অ্যালাইন হওয়া যায়। মাননীয় মন্ত্রী যেভাবে ক্লায়েন্ট প্যাট্রন রিলেশনের কথা বলছেন, সেটা কিন্তু ওভার দ্য ইয়ার্স প্র্যাকটিস হয়েছে। যে তরুণ ওই সময়টা জার্নালিজমে ঢুকেছে, 15 বছর জার্নালিজমের মধ্যে ছিল, সে কিন্তু এক্সপেরিয়েন্স একজন জার্নালিস্ট। ও জার্নালিজম সম্পর্কে কি বুঝলো, তার গ্রুমিং কি হলো, তার কালচারের মধ্যে কিন্তু ঢুকে গেছে জার্নালিজম কি। তো মিডিয়ারও তার জায়গা থেকে সরকার যদি কনজেনিয়াল এনভায়রনমেন্ট তৈরিও করে, মিডিয়াকে ওই জায়গাটা ভেঙে বেরিয়ে আসতে হবে। একটা ছোট উদাহরণ দিই। মিস জোবায়দা রহমান দেশে এসেছিলেন বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন, তখনও ইলেকশন হয়নি। তো তিনি এয়ারপোর্ট থেকে হসপিটাল যাওয়া পর্যন্ত 8টা রিপোর্ট হয়েছে একটা খুবই প্রতিষ্ঠিত পোর্টালে, নিউজে। বিএনপিকে বলেছিল যে আপনাকে এই নিউজটা করতে হবে। ডু ইউ বিলিভ দ্যাট? তখন কিন্তু নির্বাচনও হয়নি, কিন্তু মনে হচ্ছিল বিএনপি ক্ষমতায় আসতে পারে। বিএনপিকে বলেছে, আপনারা নিশ্চিতভাবেই জানেন এটা বলেনি এবং এখনো কিছু বলে না। বাট দিস ইজ দ্য প্র্যাকটিস, দিস ইজ হাউ দে আর গ্রুমড। যারা এটা করছেন তারা মনে করছেন এটাই সাংবাদিকতা। তো এই চ্যালেঞ্জটাও সম্ভবত আমাদেরকে এক্সট্রা নিতে হবে এবং এটা মিডিয়ার দিক থেকে এটা ভেঙে আসার চেষ্টা করতে হবে ভালো জার্নালিজম এবং মিডিয়ার জন্য। থ্যাংক ইউ।